আইএলস এক্সামে এক্স্যাক্টলি এইরকম আকারে ম্যাচিং কোয়েশ্চেন আপনাদের পরীক্ষায় আসবে, যেখানে একদিকে এরকম আকারে কোয়েশ্চন দেওয়া থাকবে এবং কোয়েশ্চনের কাছে আপনাকে একটু বক্স দেওয়া থাকবে এবং তার পাশে আপনাকে এরকম আকারে বক্সের মধ্যে কিছু অপশন দিয়ে রাখবে। তখন আপনার মনে হইলো যে এখানে 25 নাম্বার কোয়েশ্চেনের উত্তরটা বলে গেছে বি নাম্বার, তাহলে আপনি কি করতে হবে? এই বি নাম্বারটিকে আপনি মাউস দিয়ে ড্র্যাগ করে ধরবেন, ধরে এনে আপনি 25 নাম্বার অ্যান্সারের বক্সের মধ্যে এসে ঢেলে দিবেন, মানে আপনি ড্রপ করে দিবেন। ওকে, আপনার মনে হইলো 26 নাম্বার উত্তরটা বলে গেছে ডি নাম্বার, তাহলে আপনি কি করবেন? এই ডি নাম্বারটাকে এখান থেকে ড্র্যাগ করে এনে এখানে অপশনের মধ্যে বক্সের মধ্যে এসে ড্রপ করে দিয়ে দিবেন। এইভাবে কি করতে হবে আমাদেরকে? বেসিকলি লিসনিং এর বক্স ম্যাচিং বা ম্যাচিং কোয়েশ্চেন গুলোকে আমাদেরকে আলটিমেটলি সমাধান করে যেতে হবে। তো আজকের এই ক্লাসটা আলটিমেটলি অনেক বেশি স্পেশাল একটা ক্লাস। আজকের এই ক্লাসে আপনাদেরকে আমি লিসনিং এর এই ম্যাচিং কোয়েশ্চেন নিয়ে একদম A to Z, মানে আলটিমেটলি আপনাদেরকে আমি একদম বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত ম্যাচিং গুলাকে শিখাবো। আপনারা যারা ম্যাচিং গুলাকে পারেন না বা কম পারেন, আরো ভালো করতে চান, আপনাদের জন্য আজকে ক্লাসটি অনেক বেশি স্পেশাল। আপনি অনেক কিছু শিখতে পারবেন। যদিও ক্লাসটি একটু লম্বা হবে, বাট আলটিমেটলি আপনি একটি মাত্র ক্লাস করার মাধ্যমে লিসনিং এর ম্যাচিং গুলোকে একদম ক্লিয়ার করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। প্রথমত আপনার একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার এক্সামের মধ্যে যে কোনো জায়গা থেকে, মানে যে কোনো পার্টে যে কোনো কোয়েশ্চেন আসুক, পার্ট 1-এ খেয়াল রাখবেন অলওয়েজ আপনার স্পিকার থাকবে মাত্র 2 জন, মানে কথাবার্তা গুলো কনভারসেশন টাইপের হয়ে থাকবে। পার্ট 2 এর মধ্যে স্পিকার থাকে মাত্র একজন, মানে যিনি আপনাদেরকে কোয়েশ্চেন বলবেন, উনি নিজে আপনাদেরকে আবার অ্যান্সার দিয়ে যাবে। পার্ট 3-র মধ্যে পার্ট 1-এর মতো করে স্পিকার থাকে 2 জন বেশিরভাগ ক্ষেত্রে, মাঝে মাঝে 2 থেকে 4 জনও থাকতে পারে। তো স্পিকার কি করে থাকে, একজন কথাবার্তা বললে অন্যজন বেটু দিতে পারে বা অন্যজন অ্যান্সার দিয়ে যেতে পারে। তবে আপনাদের পরীক্ষায় বেশিরভাগ ম্যাচিং কোয়েশ্চেন গুলা পার্ট 2 এর মধ্যে আসে, পার্ট 3 এর মধ্যেও আসে, পার্ট 1 এর মধ্যে মাঝে মাঝে চলে আসে, পার্ট 4 এর মধ্যে আসে নাই বলতেই চলে। যে কোয়েশ্চেন যতগুলো দেওয়া আছে তার চেয়ে বেশি আকারে অপশনের মধ্যে অ্যান্সার দেওয়া আছে। আবার মাঝে মাঝে খেয়াল করবেন, যতগুলো আপনাদেরকে কোয়েশ্চন দেওয়া থাকবে তার চাইতে অপশন কম থাকবে এরকম আকারে। ওকে, এরকম আকারে অপশন কম থাকবে। সো অপশন কম থাকুক বা বেশি থাকুক, অথবা অপশন আপনার পরীক্ষায় এইভাবে ছোট ছোট আকারে আসুক, অথবা আপনার পরীক্ষায় এরকম বড় বড় আকারে আসুক, কোনো সমস্যা নাই। ওকে, আপনি নিয়ম জানলে যে কোনো জায়গায় খেলতে পারবেন, তাই না? আচ্ছা, এখন যে সমস্যাটা হচ্ছে পরীক্ষার মধ্যে, আপনি কোয়েশ্চেন গুলোকে পড়ে পড়ে হাইলাইট করতে পারবেন, কিন্তু যেগুলো অপশন দেওয়া থাকবে এগুলাকে আপনি কিওয়ার্ডস নিতে পারবেন না বা আপনি হাইলাইট করতে পারবেন না। তো এই বিষয়গুলো আমরা শিখবো ক্লাসের মধ্যে, কিভাবে আপনি পরীক্ষায় কেমনে সমাধান করে যাবেন এই বেসিক বিষয়গুলা। তো এখন লাইক আপনার পরীক্ষায় অ্যান্সার হচ্ছে 25 নাম্বার উত্তরটা বি নাম্বার নিয়ে আসলেন, হ্যাঁ, 26 নাম্বার উত্তরটা নিয়ে আসলেন ডি নাম্বার। দেখেন আপনি যেগুলো অ্যান্সার এখান থেকে নিয়ে আসবেন এই অপশনগুলো এখানের মধ্যে কমে যাবে। ওকে, যদি আপনার কোয়েশ্চন থেকে অপশন যদি বেশি, তাহলে তাহলে কি হবে? অপশনটা নিয়ে আসলে, অ্যান্সারটা নিয়ে আসলে এখানে অপশনগুলো কমে যাবে। আর যদি আপনার পরীক্ষায় অপশন কম থাকে, ওয়েট এ সেকেন্ড, যে মনে করেন এখানের মধ্যে অ্যান্সার যদি আপনার অপশন যদি কম থাকে, কোয়েশ্চেন যদি বেশি থাকে, তাহলে যে কাজটা করতে হবে আপনাকে, একটা অ্যান্সার নিয়ে আসলে এটা এখান থেকে কমবে না, থাকবে। আপনি একটা অ্যান্সারকে বারবার অনেক জায়গায় অ্যান্সার করতে পারবেন। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবেন। অপশন বেশি থাকলে অ্যান্সার নিয়ে নিলে অপশনটা কমে যাবে, আর অপশন কম থাকলে একটা অ্যান্সার নিয়ে আসলে অপশনটা থেকে যায়, এটা কমে না। এখন মনে করেন আপনি বাই চান্স ভুল করে বি নাম্বার উত্তরটা নিয়ে আসছেন, পরে মনে হলো যে না উত্তরটা এ নাম্বার, তাহলে আপনি কি করবেন? জাস্ট আপনি আবার এ নাম্বারটিকে ধরে এনে এইখানে আবার ড্রপ করে দিয়ে দেন, তাহলে কি হবে? বি নাম্বারটা আবার ব্যাক করে এখানের মধ্যে চলে যাবে। অথবা আপনি যে কাজটা করতে পারেন ম্যানুয়ালি, লাইক মনে হলো আপনি এখানে ভুল দিয়েছেন উত্তর, তাহলে আপনি এটাকে আবার ধরে এনে এখানে দিয়ে দেন, চলে আসবে। অথবা শর্টকাট কাজটা হচ্ছে আগে যেটা দেওয়া আছে, আপনার কোনো কাজ না, সঠিক অ্যান্সারটা কি আবার এখানের মধ্যে ড্রপ করে দিয়ে দেন, দিলে সঠিক অ্যান্সারটা চলে গেল এবং প্রিভিয়াস অ্যান্সারটা আবার এখানের মধ্যে ব্যাক করে চলে আসবে। ওকে, সেই বিষয়গুলোকে আপনারা একটু একটু ভালো করে খেয়াল রাখবেন, খেয়াল করলেই ভালো করে বুঝতে পারবেন। এখন আসেন, এই টাইপের কোয়েশ্চেন গুলোকে আমরা সমাধান করার ক্ষেত্রে, মানে অডিও স্টার্ট হওয়ার আগে আমাদের যে কাজগুলো থাকবে, প্রথম কাজটা হচ্ছে খেয়াল করে দেখবেন আপনাকে প্রত্যেকটা ম্যাচিং কোয়েশ্চনের উপরের দিকে আপনাকে এরকম ছোট আকারে একটা কোয়েশ্চন দেওয়া থাকে, আপনি এটা পড়তে হবে। এটা পড়লে আপনি কি হবে, আপনি হালকা ছোট করে হলে বুঝতে পারবেন যে আপনার স্পিকার এখানের মধ্যে কি বলে যাচ্ছে। এখানে বলছে হোয়াট ইজ প্ল্যান্ড ফর ইচ অফ দ্য ফলোয়িং ফ্যাসিলিটিস,
তাহলে কিছু ফ্যাসিলিটির নাম নিচে দেওয়া আছে, এখানে কিছু প্ল্যানের নাম দেওয়া আছে বক্সের মধ্যে। তাহলে কোন ফ্যাসিলিটির জন্য কি প্ল্যান আছে এগুলা সম্পর্কে আপনাকে অডিওর মধ্যে কথাবার্তা বলে যাবে। এটা অনেকে পড়ে না, বাট পড়তে হবে, পড়লে আপনি বুঝতে পারবেন যে ম্যাচিং এ তারা অডিওর মধ্যে কি নিয়ে কথাবার্তা আপনাদেরকে বলে যাবে। এরপরে আপনার কাজ কি ম্যাচিং সমাধান করতে গেলে? যেহেতু আমরা জানি এই যে ম্যাচিং এর যেগুলো অপশন দেওয়া থাকে এগুলাকে মানে মার্ক করা যায় না, পরীক্ষায় হাইলাইট করতে পারবেন না, তাহলে আপনি প্রথমত যে কাজ করবেন, কোয়েশ্চেন গুলা লম্বা থাকুক বা ছোট থাকুক, ওকে, যার একটা যে লম্বা কোয়েশ্চেন আছে লম্বা থাকুক বা ছোট থাকুক, আপনি কি করবেন, জাস্ট এখানের মধ্যে সেগুলাকে পড়েন। পড়ার টাইমে দুই একটা ওয়ার্ডকে প্রত্যেকটা অপশন থেকে একটু বেশি ফোকাস দিবেন, বেশি মনোযোগ দিবেন। মনে করেন এখানে বলতেছে একটা বড় অপশনে যে দি প্লে ওয়াজ রিটেন টু সেলিব্রেট অ্যান অ্যানিভার্সারি, তাহলে আপনি জাস্ট কিওয়ার্ডস নেন যেটা সেলিব্রেট করবে একটা অ্যানিভার্সারিকে, এই দুইটাকে মনোযোগ দিয়ে ধরে রাখবেন। ওকে, দি প্লে উইল বি পারফর্ম ইনসাইড হিস্টোরিক্যাল, তাহলে আপনি এটাকে কিওয়ার্ডস নেন হিস্টোরিক্যাল বিল্ডিং এর পাশে তারা কোনো একটা বিষয়কে পারফর্ম করবে। ওকে, এখানে বলছে দি প্লে উইল বি অ্যাকম্পেইনড বাই লাইভ মিউজিক, তাহলে আপনি শুধু কিওয়ার্ডস মনে রাখবেন লাইভ মিউজিক। অলরাইট, দি প্লে উইল পারফর্ম আউটডোর, যেগুলো আউটডোরে আপনার প্লে করা হয়, তাহলে আপনি আউটডোরকে খেয়াল করবেন। এইভাবে আপনি কি করবেন, অপশনগুলো বড় থাকুক বা ছোট থাকুক, আপনি প্রত্যেকটা অপশন পড়ার পাশাপাশি দুই একটা ওয়ার্ডকে আপনি বেশি ফোকাস দিবেন, বেশি মনোযোগ দিবেন, তাহলে আপনি আশা করি আর হাইলাইট করতে না পারলে কোনো সমস্যার মধ্যে আলটিমেটলি পড়বেন না। ওকে, এরপরে আমাদের 2 নম্বরে যে কাজ থাকবে, প্রশ্নের মধ্যে আসেন, এসে আপনি প্রশ্নগুলোকে পড়েন এবং এগুলাকে আপনি হাইলাইট করে করে যান। কোয়েশ্চনে আসলেন, কোয়েশ্চনগুলোকে আপনি পড়েন, পড়ার পাশাপাশি এগুলাকে আপনি কি করেন, মার্ক করে করে যান, তাহলে মনে থাকবে আপনার। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমাদের কাজ হচ্ছে কি যে মনে রাখবেন প্রশ্নতে মানে অডিওর মধ্যে আপনাকে কোয়েশ্চেন গুলোকে সিরিয়ালি বলে যাবে, কিন্তু বক্সের মধ্যে যেগুলো অপশন দেওয়া আছে এগুলো আপনাকে সিরিয়ালি বলবে না, এগুলো আপনাকে র্যান্ডমলি বলে যাবে। লাইক এখানে যেগুলো কোয়েশ্চেন আপনাদেরকে দেওয়া আছে আপনাকে হুট করে আগে অ্যান্সার দিবে না, এটা আমরা সকলে জানি। লিসনিং এর যে কোনো কোয়েশ্চেনে আপনাকে আগে কোয়েশ্চেন বলে তারপরে আপনাকে অ্যান্সার বলে যায়। তাহলে আপনি প্রথমত কোয়েশ্চেন বলবে আপনাকে অডিওতে, কোয়েশ্চেন বলার পরে অ্যান্সার বললে আপনি অ্যান্সার এখানে ড্রপ করে দিয়ে দিলেন। এরপরে আপনাকে 17 বলবে, তারপরে আপনাকে মানে কোয়েশ্চেন গুলো আর আপনাকে থেকে কি করবে, সিরিয়ালি বলা যাবে, কিন্তু উত্তরগুলো আপনাকে র্যান্ডমলি যে কোনো জায়গা থেকে অ্যান্সার বসতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। ঠিক আছে? তাহলে আপনার অডিও স্টার্ট হওয়ার পরে আপনি এই কাজগুলো দ্রুত করে ফেলবেন। আর এখন আসেন যে আপনারা অনেকেই মনে করে থাকেন বা প্রথম দিকে আপনারা একটু খেয়াল করে থাকেন যে যেগুলো অপশন এখানের মধ্যে দেওয়া থাকে, হ্যাঁ, আপনারা মনে করে থাকেন যে এখানের মধ্যে এই অপশনটিকে হয়তো সরাসরি বলে যেতে পারে। তারা বেসিক্যালি অপশনগুলোকে আপনাদেরকে সরাসরি নাও বলতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে মনে করেন আপনাদের পার্ট ওয়ানে হলে সরাসরি বলে। তারা আপনাদেরকে অডিওর মধ্যে অপশনগুলোকে 3টা ওয়েতে বলতে পারে, এটা খেয়াল রাখবেন, সকলে নোটস করে রাখেন। নাম্বার 1 ওয়ে হচ্ছে সেরা আপনাকে অ্যান্সার বলার টাইমে অপশনগুলোকে, যেটা আপনি জানেন, সরাসরি বলে যেতে পারে। এটা বেসিক্যালি পার্ট ওয়ানে বা পার্ট 2 এর মধ্যে মাঝে মাঝে ফলো করে থাকে। তো বেশিরভাগ ক্ষেত্রে যে কাজটা করবে আপনাকে, যেগুলো অপশন দেওয়া আছে এগুলার আপনাকে সরাসরি না বলে সিনোনিমস দ্বারা প্যারাফ্রেজ করতে পারে। প্যারাফ্রেজ বেসিক্যালি আমরা সাধারণত হয়, নাম্বার 1 টাইপ হচ্ছে প্যারাফ্রেজিং এর যে সেন্টেন্স স্ট্রাকচার চেঞ্জ করে প্যারাফ্রেজিং। নাম্বার 2 ধাপ হচ্ছে ওয়ার্ডের ফর্ম চেঞ্জ করে প্যারাফ্রেজিং। নাম্বার 3 যেটা হচ্ছে এই যে সিনোনিমস চেঞ্জ করে প্যারাফ্রেজিং। আর নাম্বার 4 হচ্ছে নেগেটিভ প্যারাফ্রেজিং। ওকে, তবে লিসনিং এর ম্যাচিং এ দুইটাকে ফলো করতে পারি, সিনোনিমস দ্বারা আর নেগেটিভ প্যারাফ্রেজিং দ্বারা। সিনোনিমস এর বুঝুন সমার্থক শব্দ, লাইক কোয়েশ্চনের গ্যাপের বা অপশনের মধ্যে লেখা আছে একটা কথা নিড, ওকে, তো সে আপনাকে অডিওর মধ্যে নিড না বলে কি বলতে পারে, নিডের জায়গায় নিড না বলে সে আপনাকে রিকোয়ারও বলে যেতে পারে, সে আপনাকে ডিমান্ডও বলে যেতে পারে, তাই না? এগুলা কাজ আপনাকে করতে পারে। আর নেগেটিভ প্যারাফ্রেজিং হচ্ছে একটু ঘুরিয়ে বলা, লাইক কদুকে লাউ বলে যাওয়া। হ্যাঁ, আমি বললাম যে আজকের ক্লাসটা হচ্ছে আমাদের এখানের মধ্যে ফ্রি, তাহলে ফ্রি ক্লাস মানে কি, এখানে কোনো টাকা পয়সা দেওয়া লাগে না, তাই না? তাহলে নো পেমেন্ট। ওকে, নো পেমেন্ট, কোনো পেমেন্ট দেওয়া লাগে না। এই বিষয়গুলো হচ্ছে নেগেটিভ প্যারাফ্রেজিং। বলা হইলো যে আজকের এক্সামটা খুবই ইজি হয়েছে, ইজি হয়েছে মানে কি পরীক্ষাটা হার্ড হয় নাই, তাহলে নেগেটিভ প্যারাফ্রেজিং খেয়াল করবেন। আরেকটা হচ্ছে প্র্যাকটিক্যাল, এটা সাধারণত পার্ট 3 এর ক্ষেত্রে দুই একটা অপশনে এটা করে থাকে, মানে গল্পের আকারে আপনাকে এটা পারিপার্শ্বিক ওয়েতে বলে যাবে। ঠিক আছে, এই বিষয়গুলোকে একটু খেয়াল রাখবেন, খেয়াল করতে পারলে আপনারা
ভালো করে সমাধান করতে পারবেন। পাশাপাশি আমরা এই যে একটা অ্যান্সার দেখার পরে বা আপনি বক্স ম্যাচিং দেখার পরে কিভাবে এগুলোকে চিন্তা করবেন, এটা আমি আপনাদেরকে একটা প্র্যাকটিস করার টাইমে বলে দিব। আচ্ছা, এখন আসেন, অডিও শুরু হয়ে গেল পরীক্ষায়, তাহলে আপনি সমাধান করবেন কিভাবে এখন? তাহলে অডিও শুরু করার পরে কি করেন, আপনি মনোযোগ সহকারে বসুন এবং আপনি দেখেন আপনার প্রথম কোয়েশ্চনের কিওয়ার্ডসটি অডিওর মধ্যে স্পিকার কখন বলে যাচ্ছে। তাহলে আপনি এখানে ধরে রাখলেন যে ওয়েডনেসডে কখন বলে অডিওতে, এইটা আপনি শোনার পরেই খেয়াল করবেন এখানে এসে মধ্যে যে ওয়েডনেসডে নিয়ে আপনাকে কোন অপশন নিয়ে কথাবার্তা বলে, যে অপশন নিয়ে কথাবার্তা বলে ওই অপশনটা সাধারণত অ্যান্সার হয়। ওকে, তবে কথা আছে, দেখবেন যে অ্যান্সার শোনার সঙ্গে সঙ্গে আপনি খেয়াল করবেন যে একটা অপশন আপনাকে অ্যান্সার বলার পরে সে আপনাকে কোনো ধরনের কন্ট্রাডিক্টরি ওয়ার্ড বা ডিস্ট্রাকশন ইউজ করতেছে কিনা, এগুলো আবার কি একটু মনোযোগ সহকারে খেয়াল করেন। এগুলো হচ্ছে লাইক এমন যে আপনাকে অ্যান্সার বলে অ্যান্সারটাকে ক্যান্সেল করে ফেলা, ঠিক আছে? সাধারণত ট্রানজিশন ওয়ার্ডস এর মাধ্যমে অ্যান্সার গুলাকে কখনো চেঞ্জও করতে পারে, আবার কখনো অ্যান্সার হয়েও যেতে পারে। ট্রানজিশন ওয়ার্ড গুলোকে আমরা দুইটা ভাগে ভাগ করে, একটা হচ্ছে পজিটিভ ট্রানজিশন ওয়ার্ড মানে হা বোধক ট্রানজিশন ওয়ার্ড, অন্যগুলো হচ্ছে নেগেটিভ ট্রানজিশন ওয়ার্ড বা না বোধক ট্রানজিশন ওয়ার্ড। তবে আমরা যেহেতু জানি যে আপনার লিসনিং এর পার্ট 2 এর মধ্যে স্পিকার থাকে মাত্র একজন, তাই না? তাহলে পার্ট 2 এর মধ্যে নেগেটিভ ট্রানজিশন ওয়ার্ড গুলোকে তারা বেশি ব্যবহার করে থাকে এবং আপনার এই বার্ডকে বেশি ব্যবহার করতে পারে। লাইক আপনাকে একটা অ্যান্সার দিল, অ্যান্সার দেওয়া আমরা তো জানি পার্ট 2 এর মধ্যে স্পিকার একজন, যিনি কোয়েশ্চেন উনি নিজে আবার অ্যান্সারও বলে যাবে। তাহলে আপনি খেয়াল করুন, উনি আপনাকে একটা অপশন অ্যান্সার বলার পরে যদি বার্ড বলে, যদি হাউএভার বলে, অলদো বলে, দো বলে, হ্যাঁ, ইনস্টিড অফ বলে, রেদার দেন বলে, এক্সেপ্ট বলে, অ্যাপার্ট ফ্রম বলে, আনলেস বলে, তাহলে আপনি খেয়াল করবেন সে আপনাকে আগে যেটা অ্যান্সার বলে গেছে এই অপশনটা এখানের মধ্যে অ্যান্সার না, এবং সে আপনাকে এই নেগেটিভের পরে যে অপশনটাকে অ্যান্সার বলবো এটাকে আপনি অ্যান্সার দিবেন। আর যদি আপনার স্পিকিং লিসনিং এর পার্ট 1 বা পার্ট 3 এর মধ্যে ম্যাচিং বা আদার্স যে কোনো টাইপের কোয়েশ্চন থাকে, একটা আপনাকে অপশন একজন অ্যান্সার বললো, ওকে, বলার পরে যেহেতু স্পিকার বেশি, অন্য স্পিকার হুট করে বলে দিল ইয়াস অথবা রাইট, দ্যাটস রাইট, অল রাইট, আই সি, দ্যাট সাউন্ড সেন্সিবল, গুড, এগুলা বলে দিল, তাহলে আপনি মনে করবেন যেটা অপশন আগের আগের স্পিকার বলে গেছে ওই অপশনটা এখানের মধ্যে অ্যান্সার। আর যদি একটা অ্যান্সার বলার পরে অন্য স্পিকার নেগেটিভ বলতেছে বাট এগুলাই বলতেছে নেগেটিভ বলে, হ্যাঁ, তাহলে খেয়াল করবেন যেহেতু নেগেটিভ বলছে, নেগেটিভের আগে যেটা বলছে এটা অ্যান্সার না, নেগেটিভের পরে খেয়াল করেন যে কোন অপশন নিয়ে কথাবার্তা বলে ওইটা এখানের মধ্যে অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের অডিও শুরু করার পরে সমাধান করার সিস্টেম। এইভাবে আমরা প্রত্যেকটি ম্যাচিং কোয়েশ্চনকে কি করতে হবে, সমাধান করে যেতে হবে। তাহলে এখন আসেন আমরা ম্যাচিং কোয়েশ্চন গুলোকে সমাধান করা শুরু করি। আজকে আপনাদেরকে আমি ম্যাচিং কোয়েশ্চনের কেমব্রিজ কেমব্রিজ বুক নাম্বার 20 কে একদম শেষ করে দিব। ঠিক আছে, আপনারা পারলে বইটাকে বের করে রাখেন এবং বই থেকে আপনি একটু খেয়াল করবেন। প্রথমত বের করেন, এখানে একটু বই লেখা হয়েছে, এটা হবে টেস্ট 2, ক্যামব্রিজ বুক নাম্বার 20, টেস্ট 2 এর পার্ট 2। আপনারা লাইক পেজ নাম্বার 25-26 এরকম আশেপাশেই বা 24-25 কাছাকাছি গেলেই পেয়ে যাবেন, যেহেতু পার্ট 2 এর মধ্যে আপনার টেস্ট 2 এর মধ্যে পড়ছে এটা। ওকে, তাহলে কোয়েশ্চনে কি বলতেছে আপনাকে, মেইন কোয়েশ্চনে যে হোয়াট ইজ দ্য রোল অফ দ্য ভলান্টিয়ার্স ইন ইচ অফ দ্য ফলোইং অ্যাক্টিভিটি। তাহলে কিছু অ্যাক্টিভিটির কথা নিচে লেখা আছে, এই অ্যাক্টিভিটি গুলা সম্পর্কে ভলান্টিয়ার্স এর রোল কি, মানে ভলান্টিয়ার্স এর কাজ কি অ্যাক্টিভিটি গুলা সম্পর্কে। প্রথম অপশনে আপনাকে বলতেছে প্রোভাইডিং এন্টারটেইনমেন্ট। এখন আপনি অপশন পড়ার সঙ্গে সঙ্গে একটু মনোযোগ দিবেন যে কোন ওয়ার্ডটাকে আমরা বেশি ফোকাস দিব বা কোন ওয়ার্ডটা হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ডস। অলরাইট, তো মনে করেন এ নাম্বারে কি বলতেছে, প্রোভাইডিং এন্টারটেইনমেন্ট। এন্টারটেইনমেন্ট বলতে কি বুঝেন, হাসি খুশি আনন্দ, গান নাচ ড্যান্স এগুলাই, তাই না? তাহলে এগুলো নিয়ে কথাবার্তা বলবো, যদি আপনাকে এগুলো নিয়ে কথাবার্তা বলে তাহলে আপনি মনে করবেন যে আপনাকে এন্টারটেইনমেন্ট নিয়ে কথাবার্তা বলে গেছে। বি নাম্বারে বলছে আপনাকে প্রোভাইডিং পাবলিসিটি অ্যাবাউট কাউন্সিল সার্ভিস। তাহলে আপনার কিওয়ার্ডস নেন কাউন্সিল সার্ভিসের পাবলিসিটি নিয়ে, মানে প্রকাশ করা নিয়ে। ওকে, কাউন্সিল সার্ভিস নিয়ে কিভাবে পাবলিসিটি করা যায়, কিভাবে মানুষকে জানানো যায়, কিভাবে পরিচয় করানো যায়, এগুলো নিয়ে কথাবার্তা বলা যেতে পারে। সি নাম্বার বলছে কন্ট্যাক্টিং লোকাল বিজনেস। তাহলে আপনি শুধু মনে রাখবেন লোকাল বিজনেস। ডি নাম্বার গিভিং অ্যাডভাইস টু ভিজিটর্স। ভিজিটরদেরকে অ্যাডভাইস দিবে, সাজেশন দিবে, ওকে, ইনস্ট্রাকশন দিবে, এগুলো বলতে পারে। ই নাম্বার কালেক্টিং ফিডব্যাক অন ইভেন্টস। ইভেন্টসে কি করবে, কোন একটা ফিডব্যাক কালেক্ট করবে।
যে মনে আপনি দেখেন না বিভিন্ন আপনি কোচিং এ ক্লাস করার পরে তারা ফিডব্যাক নেয়, বা বিভিন্ন ধরনের আপনি অনলাইন অর্ডার করলে তারা ফিডব্যাক নেয় না, ওগুলো হচ্ছে তারা কি করবে, কোন একটা অ্যাক্টিভিটিতে ভলান্টিয়ার্সরা ওই ইভেন্টের উপরে আপনাদেরকে ফিডব্যাক কালেক্ট করবে। এফ নাম্বার, সেলিং টিকেটস, তাহলে টিকেট সেলিং নিয়ে কথাবার্তা বলে যেতে পারে। জি নাম্বার, ইন্ট্রোডিউসিং গেস্ট স্পিকারস এট অ্যান ইভেন্ট, একটা ইভেন্টে গেস্ট স্পিকারকে ইন্ট্রোডিউস করবে। এইচ নাম্বার, এনকারেজিং কোঅপারেশন, কোঅপারেশন মানে কি, সহযোগিতা, ওকে, কোঅর্ডিনেট করা, কোঅপারেশন বিটুইন লোকাল অর্গানাইজেশনস এর মধ্যে কোঅপারেশন নিয়ে কথাবার্তা বলে যেতে পারে। এবার আপনি কি করবেন, পড়ার টাইম আপনি তো মার্ক করতে পারবেন না, আমি জাস্ট আপনাকে বোঝানোর জন্য মার্ক করলাম। আপনি এইভাবে কি করবেন, পরীক্ষার মধ্যে পড়ে পড়ে ওয়ার্ড গুলাকে খেয়াল করবেন, এটাকে তারা চেঞ্জ করে বা সিনোনিম দ্বারা কেমনে চেঞ্জ করতে পারে, এবং দুই একটা ওয়ার্ডকে আপনি একটু মনোযোগ সহকারে কিওয়ার্ডস নিয়ে নিয়ে রাখবেন। যদি কোয়েশ্চেনের মধ্যে এখন আসেন, তাহলে প্রথমটাতে কি বলছে, ওয়াকিং অ্যারাউন্ড দ্য টাউন সেন্টার, টাউন সেন্টারের ওয়াকিং নিয়ে কথাবার্তা বলবে। হেল্পিং এট কনসার্টস, তাহলে আমরা কিওয়ার্ডস নিলাম কনসার্টস কে। 13 বলতেছে আপনাকে গেটিং ইনভলভ উইথ কমিউনিটি গ্রুপ, তাহলে আপনি কমিউনিটি গ্রুপস কে এখান থেকে কিওয়ার্ডস নেন। হেল্পিং উইথ ম্যাগাজিন, তাহলে ম্যাগাজিনে সাহায্য করা নিয়ে কি কথাবার্তা বলে। 15 বলতেছে আপনাকে পার্টিসিপেটিং লাঞ্চ ফর রিটায়ার পিপলদের লাঞ্চে পার্টিসিপেটিং নিয়ে কি কথাবার্তা বলে। 16 নাম্বারে বলছে হেল্পিং উইথ ওয়েবসাইট, আর ওয়েবসাইটে হেল্পিং নিয়ে কি কথাবার্তা বলে। তো আমরা অডিও স্টার্ট করি। এবার আপনি খেয়াল রাখবেন প্রথমত টাউন সেন্টার কখন বলে, শোনার পরপরই খেয়াল করবেন এখানে আপনাকে টাউন সেন্টার বলে কোন অ্যান্সারটি এখান থেকে বলে যায়, এবং দেখবেন যে ওই অ্যান্সারটা বলার পরে আপনাকে অ্যান্সারটা তারা এখান থেকে বেসিক্যালি চেঞ্জ করে কিনা। তাই আমরা শুরু করি, আসেন। I'm Steve Wainwright from Elmley Town Council, আপনি এখানে ধরে রাখেন মাউস দিয়ে, টাউন সেন্টার না। and I organise the town's volunteer scheme. I'm delighted you're all interested in joining the scheme. Our volunteers help to create a sense of community among the many people who live in our historic town of Elmley, and make residents and visitors feel welcome at local events. First, I'll mention just a few of the activities that volunteers carry out. One is to walk around the town centre streets. তাহলে আপনাকে বলে দিল ওয়াক অ্যারাউন্ড টাউন সেন্টার স্ট্রিট, শুনে ফেলছেন। এখন আপনি খেয়াল করেন সে আপনাকে অডিওতে কাকে নিয়ে কথাবার্তা বলে। Wearing our volunteer t-shirt. Tourists often ask how to get to a particular shop, and they might also be grateful for recommendations about what to visit. গুড, তাহলে বলে দিছে এখানে টাউন সেন্টারে ভলান্টিয়ার্স এর কাজ কি। ওকে, একটু যদি ভেঙে ভেঙে বুঝাই দেখেন আপনাকে কি বলে সে এখানে। Volunteers carry out. One is to walk around the town centre streets wearing our volunteer t-shirt. টাউন সেন্টার স্ট্রিটে কি করে থাকে, তাদের ভলান্টিয়ার্সরা টি শার্ট পরে দাঁড়িয়ে আছে। Tourists often ask how to get to a particular shop, টুরিস্টরা মাঝে মাঝে তাদেরকে জিজ্ঞেস করে কোন জায়গায় পার্টিকুলার শপ আছে, and they might also be grateful for recommendations about what to visit. তখন মানে ভলান্টিয়ার্সরা তারা অনেক বেশি গ্রেটফুল হয়, তারা রেকমেন্ডেশনস করে তারা কোন জায়গায় গেলে দোকান পাবে, কোন জায়গায় গেলে ভিজিট করবে দোকানের জন্য। তাহলে পার্টিসিপেন্টরা কি করতে, তাদেরকে দোকান খুঁজে দিচ্ছে, অলরাইট, তাদেরকে রেকমেন্ডেশনস করতেছে কোন জায়গায় গেলে দোকান পাবেন। তাহলে আমরা এটা থেকে কোনটাকে নিতে পারি, এন্টারটেনমেন্টের সঙ্গে কি যায়, যায় না, কাউন্সিল সার্ভিস, লোকাল বিজনেস, গিভ অ্যাডভাইস টু ভিজিটর, তাহলে পেয়ে গেলাম এটা। মানে তারা কি করে থাকে, ভিজিটরদেরকে অ্যাডভাইস দিচ্ছে, রেকমেন্ডেশন দিচ্ছে কোন জায়গায় গেলে তারা দোকান পাবে। তাহলে এখানে উত্তর নিব হচ্ছে আমরা ডি নাম্বারটিকে। ওকে, আচ্ছা, একটু পরে আপনাদেরকে আবার পুরোপুরি আপনার পুরোটা সলভ করার পরে পুরোপুরি প্লে করবো, যেখানে আপনারা শুনে আবার ম্যাচ করবেন কেমনে কোনটা অ্যান্সার হচ্ছে। এখন শুনেন হেল্পিং কনসার্ট কখন বলে। The town holds a large number of concerts each year. শুনলাম কনসার্টস, আমি একটু ভেঙে ভেঙে বুঝাই। তাহলে এখন কনসার্ট বলার পরে কি বলে শুনেন। And part of the volunteer's role ভলান্টিয়ার্স এর রোল কি, মানে কাজ কি, is to get everyone in the audience to the right place as smoothly as possible. অডিয়েন্সদেরকে রাইট প্লেস পেয়ে দেওয়া স্মুথলি অ্যাজ পসিবল। রাইট, তার মানে কি, রাইট প্লেস খুঁজে দেওয়া মানে কি, কনসার্টের মধ্যে মানে তাদেরকে জায়গাটা খুঁজে বের করে দেয় কোন জায়গায় তাদের জায়গা, তাই না। তাহলে এটা কোনটাকে নেওয়া যায়, টাউন কাউন্সিল, লোকাল বিজনেস, ইভেন্টস, টিকেট সেলিং, স্পিকার, ইভেন্টস, গেস্ট স্পিকার, অর্গানাইজেশন হেল্পিং পিপল ফাইন্ড দেয়ার সিট, যেটা না, সে বলছে হচ্ছে তারা কি করে থাকে, আপনার ভলান্টিয়ার্সরা মানুষকে রেকমেন্ড করে, মানুষকে রাইট প্লেস খুঁজে দেয়, এটা বলে গেছে না অডিও। মানে কি, তাদেরকে রাইট প্লেস মানে কি, যাদের জায়গা কোন জায়গায়, সিট কোন জায়গায়, এটা খুঁজে বের করে দেয়।
উত্তরটা হচ্ছে এখানের মধ্যে আই নাম্বার। এখন শুনুন আপনি অডিওর মধ্যে কমিউনিটি গ্রুপ কখন বলে অডিওতে। You'd be surprised how many people buy tickets, then don't check them, and head for the wrong section of the hall. মানে আগেরটাই বলতেছে, অনেক মানুষ টিকিট কিনে কি করে থাকে, টিকিট বুঝে না রং সেকশনে চলে যায়, যার কারণে তারা হচ্ছে সিট খুঁজে দেয়। অলরাইট, আমরা শুনি এখন কমিউনিটি গ্রুপস কখন বলে অডিওতে। Volunteers may get involved with community groups, শুনতে পারলাম। তাহলে কমিউনিটি গ্রুপ নিয়ে আমাদেরকে কি বলে এই জায়গা থেকে খেয়াল করেন। such as sports clubs or gardeners' associations. স্পোর্টস ক্লাব, গার্ডেনিং অ্যাসোসিয়েশনস। Here, the volunteers talk about how groups can help each other. ভলান্টিয়ার্সরা বলে কিভাবে এই গ্রুপগুলা মানে অ্যাসোসিয়েশনস ক্লাবগুলা কিভাবে একে অন্যের সঙ্গে আপনার কি করবে, হেল্প করবে একে অন্যকে। তাহলে গ্রুপ ক্লাব একে অন্যকে হেল্প করবে কত নাম্বার অপশনে বলা আছে দেখেন তো। এইচ নাম্বার না, লোকাল অর্গানাইজেশনস ক্লাব অ্যাসোসিয়েশনস হেল্প করবে, কোঅপারেট করবে। তাহলে এইচ নাম্বার উত্তরটা দিবেন আপনি এই জায়গার মধ্যে এসে। এখন শুনলেন ম্যাগাজিন নিয়ে আপনাকে অডিওতে কি বলে। For instance, a writing group might want to travel to another town to hear a talk by a well-known author, but may not know that another club has a coach they could travel in. The town produces a monthly magazine. ম্যাগাজিন শুনতে পারলাম, এখন দেখি ম্যাগাজিন নিয়ে কি কথাবার্তা বলে। And anyone who lives in the town can send in articles. It's free to residents and is paid for by local businesses. That's the responsibility of the council's advertising department. We depend on volunteers, though, to find out what people think of events they've attended and any suggestions they have for the future. এখন আপনি মনে করেন কিছুই বুঝেন না, খালি বলছে এনি সাজেশনস ফর ফিউচার, ফিউচারের কোনো সাজেশন আছে কিনা। তাহলে সে কি নিচ্ছে, সে হচ্ছে আপনাকে ফিডব্যাক নিচ্ছে, ভবিষ্যতে কোনো ধরনের সাজেশন দিবেন কিনা, এটা ভালো করা যায় কিনা। একটু আবার শুনেন কেমনে বলছে এই কথাবার্তাগুলা, একটু বুঝিয়ে দিই ভেঙে ভেঙে। ওকে, ইয়া। Depend on volunteers, though, to find out what people think of events they've attended মানুষ অ্যাটেন্ড করে এই ইভেন্ট নিয়ে কি চিন্তা করতেছে and any suggestions they have for the future. এবং ফিউচারে কোনো সাজেশন আছে কিনা। তার মানে কি নিচ্ছে মানুষের কাছ থেকে, তারা হচ্ছে ফিডব্যাক নিচ্ছে এইটা সম্পর্কে ভলান্টিয়ার্সরা। এখন শুনেন আপনার রিটায়ার্ড পিপলদের লাঞ্চে কি কথাবার্তা বলে। The volunteers then send a summary to the editors. There are a number of clubs for retired people, রিটায়ার্ড পিপল, and every year the council arranges lunch for all the members. লাঞ্চে শুনে ফেললাম। তাহলে রিটায়ার্ড পিপলদের লাঞ্চে কি পার্টিসিপেটিং করে শুনেন। The volunteers welcome the guests, and when everyone's sitting down and relaxing after the meal, সকলেই মিলের পরে রিল্যাক্সিং এ বসে some volunteers put on a show, usually around half an hour of songs and short plays. শ, সংস, প্লে, ওকে, স্পোর্টস প্লে এগুলা বলে যাচ্ছে। তাহলে গান গাওয়া, স্পোর্টস এগুলোর সঙ্গে কোনটাকে নেওয়া যায়। তারা খাবার দাবার পর বসে তো ভলান্টিয়ার্স এগুলা করতে হেল্প করে থাকে, তাই না? ইউজুয়ালি আপনার গান, শর্ট প্লেস এগুলা করে থাকে। তাহলে কোনটাকে নেওয়া যায় এগুলোর সঙ্গে? এন্টারটেনমেন্ট না, সং এগুলা। তাহলে আপনাকে অ্যান্সার নিয়ে বের হচ্ছে এ নাম্বার। এখন শুনুন ওয়েবসাইট নিয়ে কি বলেন, ওয়েবসাইট কখন বলে। The club members really welcome the chance to chat to the volunteers at these events. The town council has a website, শুনলাম ওয়েবসাইট বলে দিল অডিওতে। ওয়েবসাইট নিয়ে কি কথাবার্তা বলে শুনেন। of course, and volunteers are asked to help by making sure residents know about it. ভলান্টিয়ার্সরা আপনার বলে যে এটা সাহায্য করবে রেসিডেন্টসদেরকে জানাতে এটা সম্পর্কে। কারণ ওয়েবসাইট কি করে, হেল্প করে রেসিডেন্টসদেরকে জানাতে। রেসিডেন্টরা ওয়েবসাইটের মধ্যে জানতে পারে তাদের এখানে কি কি আছে। তার মানে কি করতেছে আপনার এই ওয়েবসাইটটা কোনটাকে নেওয়া যায়, বি নাম্বার না, প্রোভাইড পাবলিসিটি অ্যাবাউট কাউন্সিল সার্ভিস, সার্ভিস সম্পর্কে কি করতেছে, তাদেরকে পাবলিসিটি করতেছে, প্রকাশ করতেছে, মানুষকে জানাচ্ছে। একটু আবার শুনেন কেমনে বলতেছে এটা। To chat to the volunteers at these events. The town council has a website, of course, and volunteers are asked to help by making sure residents know about it. It's updated every day with information about future activities. প্রতিদিন এটাকে আপডেট করে। তার উত্তরটা হচ্ছে এখানে আমাদের বি নাম্বার। এই তো শেষ। ওকে, আপনারা এগেইন একটু আবার শুনেন পুরোটা, একসঙ্গে অডিও অফ করবো না, ওকে, স্টপ করবো না। আপনারা শুনে শুনে ম্যাচ করেন কেমনে 11 থেকে 16 আপনাকে উত্তর দিয়ে গেছে। Volunteers help. I'm delighted. I'm Steve Wayne. And answer questions 11 to 16. আগের কোয়েশ্চন পরে ধরবেন কোনটা কেমনে বলে যাচ্ছে। Good morning, everyone.
I'm Steve Wainwright from Elmley Town Council, and I organise the town's volunteer scheme. I'm delighted you're all interested in joining the scheme. Our volunteers help to create a sense of community among the many people who live in our historic town of Elmley, and make residents and visitors feel welcome at local events. First, I'll mention just a few of the activities that volunteers carry out. One is to walk around the town centre streets wearing our volunteer T-shirt. Tourists often ask how to get to a particular shop, and they might also be grateful for recommendations about what to visit. The town holds a large number of concerts each year, and part of the volunteer's role is to get everyone in the audience to the right place as smoothly as possible. You'd be surprised how many people buy tickets, then don't check them, and head for the wrong section of the hall. Volunteers may get involved with community groups, such as sports clubs or gardeners' associations. Here, the volunteers talk about how groups can help each other. For instance, a writing group might want to travel to another town to hear a talk by a well-known author, but may not know that another club has a coach they could travel in. The town produces a monthly magazine, and anyone who lives in the town can send in articles. It's free to residents and is paid for by local businesses. That's the responsibility of the council's advertising department. We depend on volunteers, though, to find out what people think of events they've attended, and any suggestions they have for the future. The volunteers then send a summary to the editors. There are a number of clubs for retired people, and every year the council arranges lunch for all the members. The volunteers welcome the guests, and when everyone's sitting down and relaxing after the meal, some volunteers put on a show. Usually around half an hour of songs and short plays. The club members really welcome the chance to chat to the volunteers at these events. The town council has a website, of course, and volunteers are asked to help by making sure residents know about it. It's updated every day with information about future activities, and we want as many people as possible to use it. Before you hear the rest of the talk, you have some time to look at questions 17 to 20. পারফেক্ট। এখন আসেন আমরা পরেরটা সমাধান করি। এখন আপনারা বের করবেন হচ্ছে কেমব্রিজ বুক নাম্বার 820 এর টেস্ট 2 এর পার্ট 3। ওকে, সো পার্ট 3 তে আমরা জানি স্পিকারটাকে হচ্ছে জুড স্পিকার, যিনি কোয়েশ্চেন উনি নিজে আবার অ্যান্সার আপনার অন্যজন অ্যান্সার বলে যেতে পারে, এটা খেয়াল রাখবেন। আচ্ছা, তাহলে এখানে আমাদেরকে মেইন কোয়েশ্চনে কি বলতেছে খেয়াল করেন। হোয়াট ইজ রোজি অ্যান্ড কলিন্স অপিনিয়ন অ্যাবাউট ইচ অফ দ্য ফলোয়িং অ্যাসপেক্টস অফ হিউম্যান জিওগ্রাফি। তাহলে হিউম্যান জিওগ্রাফির বিভিন্ন দিক নিয়ে কলিন এন্ড রোজি ওদের মতামত কি। এখানে দিচ্ছে আপনাকে অপিনিয়ন্স, এখানে দিচ্ছে হচ্ছে হিউম্যান জিওগ্রাফির কিছু দিক। হিউম্যান জিওগ্রাফি বলতে আমরা আসলে কি বুঝে থাকি, তাই না? হিউম্যান জিওগ্রাফি হচ্ছে লাইক মানুষ সম্পর্কে, মানুষের বসবাস, মানুষের কার্যকলাপ, পরিবেশের সঙ্গে মানুষ কিভাবে মানিয়ে চলে, এইগুলা। তো বেসিক্যালি আমরা জানি এই যে মানে হিউম্যান জিওগ্রাফি হচ্ছে যেগুলা পপুলেশন, তারপরে হচ্ছে হেলথ, হ্যাঁ, স্বাস্থ্য, ইকোনমিক্স, কালচার, পভার্টি, আরো কিছু আছে আপনার হিউম্যান জিওগ্রাফির মধ্যে। মনে করেন আরো আছে হচ্ছে আপনার মাইগ্রেশন, ওকে, মাইগ্রেশন, আরো হচ্ছে আপনার আছে সিটিস, এটাও হিউম্যান জিওগ্রাফির মধ্যেই পড়ে। ঠিক আছে, তো এগুলো একটু খেয়াল রাখেন, আমরা জানি এগুলা সকলেই। আচ্ছা, তাহলে প্রথমত আজকে আমাদের কোয়েশ্চেন বুঝতে পারলাম, হিউম্যান জিওগ্রাফি সম্পর্কে কিছু দিক নিয়ে অপিনিয়ন দিবি, মতামত দিবি। এখান থেকে একটু লম্বা লম্বা অপশন আমরা কি করব, জাস্ট লাইক আমরা একটু আইডেন্টিফাই করে ট্রাই করবো, একটু ফোকাস দিব 2-4টা ওয়ার্ডের মধ্যে, এত কিছু আর কিছু করা লাগবে না। প্রথমে বলতেছে আপনাকে the information given about this was too vague। আপনি এটাকে মনে রাখবেন টু ভ্যাগ, কি যে তথ্যগুলো আপনাদেরকে দেওয়া হবে ইনফরমেশন, এগুলো অনেক বেশি ভেগ থাকবে। ভেগ মানে হচ্ছে অস্পষ্ট বা আপনার স্পষ্ট না, নির্দিষ্ট না, ওকে, আপনার অনির্দিষ্ট। তার মানে কি আপনার টু ভ্যাগ অস্পষ্ট, সে আপনাকে টু ভ্যাগ, ওকে, ইট ওয়াজ টু ভ্যাগ, এটা অনেক অস্পষ্ট, সে আপনাকে বলে যেতে পারে আনক্লিয়ার, ওকে,
এরকম বলে যেতে পারে। তারপরে দেখেন, খেয়াল করেন পরেরটাই বলতেছে দিস মে নট বি রিলেভেন্ট টু দিয়ার কোর্স। কিছু একটা আপনার জিওগ্রাফির নাম বলবো, এটা বলে বলবো এটা যে এই জিনিসটা রিলিভেন্ট না, কার সাথে তাদের কোর্সের সঙ্গে রিলিভেন্ট না, তাদের কোর্সের সঙ্গে এটা রিলিভেন্ট না, কোর্সের সঙ্গে রিলিভেন্ট না, ক্লাসের সঙ্গে রিলিভেন্ট না, স্টাডির সঙ্গে রিলিভেন্ট না, সিলেবাসের সঙ্গে রিলিভেন্ট না, এগুলো আপনাকে বলে চেঞ্জ করে বলা যেতে পারে। ঠিক আছে। তারপরে সি নাম্বারে বলছে যে দিস উইল ইনভলভ অনলি আ স্মল নাম্বার অফ স্ট্যাটিস্টিক্স। কোন একটা জিওগ্রাফির নাম বলে বলবো, এখানে কি থাকবে, খুবই কম আকারে স্ট্যাটিস্টিক্স থাকবে, পরিসংখ্যান থাকবে। ওকে। ডি নাম্বারে বলছে ইট উইল বি ইজি টু ফাইন্ড ফ্যাক্টস অ্যাবাউট দ্যাট, মানে কোন একটা ফ্যাক্ট ধরাটা খুবই ইজি হবে, তাহলে আপনি ফ্যাক্টস ইজি কে নেন। ই নাম্বার বলছে আপনাকে যে দি ফ্যাক্ট অ্যাবাউট দিস মে নট বি রিলায়েবল, কোন একটা জিনিস এটা কি না, এটা রিলায়েবল না। রিলায়েবল না মানে কি, বিশ্বাসযোগ্য না, রাইট? তো এটা এরকম ঘুরাই বলতে পারে যে মনে করেন বিশ্বাসযোগ্য না এটা, এটা এরকম বলে যেতে পারে। এফ নাম্বার বলছে নো ইউজফুল রিসার্চ, কোনো ইউজফুল রিসার্চ নাই কিসের মধ্যে, কোন একটা জিওগ্রাফির মধ্যে ইউজফুল রিসার্চ থাকবে না, গবেষণা কম থাকবে। জি নাম্বারে বলছে দি ইনফরমেশন প্রোভাইডেড অ্যাবাউট দিস ওয়াজ ইন্টারেস্টিং, যে তথ্যটা প্রোভাইড করা হয়েছে এই তথ্যটা হচ্ছে অনেক বেশি ইন্টারেস্টিং। আচ্ছা, একটা বিষয় খেয়াল করে দেখেন আপনারা, এই যে আপনাদের এ নাম্বার, ওটা সেকেন্ড, এ নাম্বার আর জি নাম্বার প্রায় কাছাকাছি। এ নাম্বারে বলছে ইনফরমেশনটা অনেক বেশি অস্পষ্ট, অনেক বেশি ভ্যাগ, আর জি নাম্বার বলছে ইনফরমেশনটা হচ্ছে অনেক বেশি ইন্টারেস্টিং। এটা খেয়াল করবেন। তাহলে আমরা যেগুলা আপনি এক্সামের মধ্যে এরকম মার্ক করতে পারবেন না, আপনি জাস্ট কি করবেন, পড়ার টাইমে মনোযোগ দিবেন, টু ভ্যাগ, নট বি রিলেভেন্ট কোর্স, স্মল নাম্বার অফ স্ট্যাটিস্টিক্স, ইজি টু ফাইন্ড, হ্যাঁ, ফ্যাক্টস, নট বি রিলায়েবল, নো ইউজফুল রিসার্চ, আর ততগুলো ইন্টারেস্টিং। এই তো শেষ। তাহলে আমরা অডিও স্টার্ট করি। আমরা ধরে রেখি পপুলেশন অডিওতে কখন বলে। Colin, I'm really struggling to think of a topic for our human geography assignment. Me too, Rosie. I'll tell you what, let's think about the different aspects of human geography and see if we can narrow the topic down a bit to help us decide. Okay, so one aspect is population. একটা বলছে পপুলেশন, শুনে ফেললাম। এখন আমরা খেয়াল করি পপুলেশন নিয়ে আমাদেরকে তারা এখান থেকে কি বলে যায়। That would be all about population density and migration and so on. পপুলেশন ডেনসিটি মাইগ্রেশন, তাহলে পপুলেশন ডেনসিটি মাইগ্রেশন এখান থেকে কত নম্বর অপশনে বলা আছে, মাইগ্রেশন পপুলেশন ডেনসিটি কোনো জায়গায় নাই। এবারে কি বলে, Lots of facts and statistics. লটস অফ ফ্যাক্টস স্ট্যাটিস্টিক্স, কি বলছে, লটস অফ ফ্যাক্টস, লটস অফ ফ্যাক্টস স্ট্যাটিস্টিক্স, স্ট্যাটিস্টিক্স অনেকগুলো ফ্যাক্টস আছে। আর এখানে কি বলছে, স্ট্যাটিস্টিক্স আছে কিন্তু কি বলছে, স্মল নাম্বার অফ স্ট্যাটিস্টিক্স, আর সে বলছে লটস অফ ফ্যাক্টস, তার মানে তো বেশি বলে ফেলছে, উল্টা বলে ফেলছে। অ্যান্সার উল্টা বললে আমরা নেই না অ্যান্সার, রাইট? এরপরে দেখেন কি বলে, কোনটার কথা বলে। Maybe a bit boring? Yeah, but quite straightforward to find on the internet. ছেলেটা বলছে ইয়া, কিন্তু কোয়াইট স্ট্রেট ফরওয়ার্ড, যেটা ইন্টারনেটে পাওয়া যায়। স্ট্রেট ফরওয়ার্ড মানে কি, সোজাসুজি, মানে ইন্টারনেটে সোজাসুজি পাওয়া যায়, সহজে পাওয়া যায়। তাহলে সোজাসুজি পাওয়া যায়, সহজে পাওয়া যাওয়ার সঙ্গে কোনটাকে নিতে পারি আমরা, ডি নাম্বার না। ইট উইল বি ইজি টু ফাইন্ড দ্য ফ্যাক্ট অ্যাবাউট দিস, ইজিলি পাওয়া যায়, স্ট্রেট ফরওয়ার্ড পাওয়া যায়, তাহলে ডি নাম্বারটিকে এখানে এসে আমরা অ্যান্সার ড্রপ করে দিব। এখন শুনি হেলথ কখন বলে অডিওতে, হেলথ নিয়ে কি বলে। অথবা দেখেন এটা যদি অ্যান্সার বলছে নেগেটিভ বলে চেঞ্জ করে কিনা, বাট হাউএভার বলে, হ্যাঁ, এবং দেখেন হেলথ বলে কিনা, Suppose so. How about health? তার মানে চেঞ্জ করে নাই, হেলথে চলে গেছে। দেখেন আপনাকে এখন হেলথ নিয়ে কি কথাবার্তা বলে, এ থেকে শুরু করে জি পর্যন্ত। I'd never thought about the links between that and geography সে জিওগ্রাফিতে এগুলা জীবনও দেখে নাই, until Professor Lee gave us that lecture on cholera. আনটিল প্রফেসর লি যদি লেকচার দিয়েছিল কলেরা সম্পর্কে। তার মানে সে জানতো না এগুলা, সে জানছিল কিসের কাছ থেকে, প্রফেসর লি কলেরা সম্পর্কে তথ্য দিয়েছে। প্রফেসর লি কলেরা সম্পর্কে তথ্য দেওয়ার পর সে জানতে পারছে। How in the 19th century, a physician used street plans and plans of water supplies to কিভাবে 19th সেঞ্চুরি স্ট্রিট প্ল্যানস করতে, ওয়াটার সাপ্লাই করতে, এগুলা নিয়ে কথাবার্তা, find the source of a cholera epidemic. যেগুলো কলেরা এপিডেমিকে পাওয়া গেছে, এই টাইপের কথাবার্তা বলে গেছে না, সাপ্লাই করছে। আচ্ছা। Yes, fascinating, wasn't it? তাহলে ছেলেটা বলতেছে ইয়ে ফ্যাসিনেটিং, মানে সে কি করছে, আগে প্রফেসর লি তথ্য দিয়েছে কলেরা সম্পর্কে কেমনে কি হয়, এরপর ছেলেটা বলতেছে ইয়া ফ্যাসিনেটিং, তার মানে কি, যেই তথ্য প্রফেসর লি দিয়েছে এটা কি ফ্যাসিনেটিং, তথ্যটা হচ্ছে খুব বেশি ফ্যাসিনেটিং, কোনটাকে নেওয়া যায়, জি নাম্বার না। ইনফরমেশন যেটা পাওয়া গেছে এটা কি
ফ্যাসিনেটিং, ইন্টারেস্টিং, তো এটাকে নিব আমরা অ্যান্সার এখানে। এখন শুনেন ইকোনমিক্স কখন বলে এবং ইকোনমিক্স বলে কি বলে যায়। ঠিক আছে, এটা আপনারা নিজে নিজে করেন, দেখেন ইকোনমিক্স বলে আপনাকে কি বলে যায়। Or we could do something more general, like economies. তার মানে চেঞ্জ করে না ইয়ার, নেগেটিভ বলে। তাহলে ইকোনমিক্স তো বলে ফেললো, তাহলে এখন দেখেন আপনি ইকোনমিক্স বলার পরে কোনটা নিয়ে কথা বলতে বলে। So how financial and commercial factors are linked to the physical environment. ফিজিক্যাল এনভায়রনমেন্ট, কমার্শিয়াল, আর কি যেন বলেছিল, দেখুন ফিজিক্যাল এনভায়রনমেন্ট নিয়ে আসে কথাবার্তা নাই, তাহলে বাদ দেন। এরপরে কি বলে? Yeah. I thought that had been taken off the syllabus for this year. সে বলতেছে আমি মনে করছি, আই থট এটা টেকেন আউট, সিলেবাস থেকে টেকেন আউট হয়ে গেছে এই বছরে, সিলেবাস থেকে সরিয়ে ফেলছে এই বছরে। Has it? I'm not sure, but it might be best to avoid it. তখন ছেলেটা বলতেছে আসলে কি করেছে, তখন সে বলতেছে সে শিওর না, তবে এটা অ্যাভয়েড করলে ভালো হয়। একটু আবার শুনেন, মানে সিলেবাস থেকে এটাকে টেকেন আউট করলে ভালো হয় আর কি, এটা সে জানে না বাট করলে ভালো হয়। Wasn't it? Or we could do something more general, like economies. So how financial and commercial factors are linked to the physical environment. Yeah. I thought that had been taken off the syllabus for this year. Has it? I'm not sure. সিলেবাস থেকে এটাকে টেকেন আউট করা হয়েছে, তখন বলছে এটা করেছে, তখন বলছে আই এম নট শিওর, But it might be best to avoid it. তবে এটা অ্যাভয়েড করলে ভালো হয়। তার মানে একটা জিনিস সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে, বাদ দিলে ভালো হয়, এটা সে জানে না, শিওর করে। সিলেবাস থেকে, তাহলে সিলেবাসের সঙ্গে কোনটাকে নেওয়া যায়? বি নাম্বার না, রিলিভেন্ট, এর কোর্সের সঙ্গে রিলিভেন্ট না এটা, মানে এটাকে অ্যাভয়েড করার জন্য বলতেছে আপনাকে। তাহলে আমরা কি করবো, এই বি নাম্বার থেকে এখান থেকে ড্রপ করে নিয়ে আসবো এই জায়গায়। এখন শুনেন কালচার কখন বলে। Okay. Maybe we could do something on culture. We had that lecture about culture and geography last week. I didn't get much out of that. It was also general, and the lecturer didn't give any useful examples. Yeah. ইয়া, তাহলে এটা আবার শুনে আমরা কি বলছে ব্যাঙ্গে ব্যাঙ্গে বুঝাই আসেন। Culture. We had that lecture about culture and geography last week. I didn't get much out of that. সে এটা সম্পর্কে বেশি কোনো কিছু পায় না, ডিডন্ট গেট আউট অফ দ্যাট, না, It was also general, এটা একটা সাধারণ বিষয়। and the lecturer didn't give any useful examples. লেকচার এটা সম্পর্কে কোনো ভালো ধরনের এক্সাম্পল প্রোভাইড করে নাই, মানে লেকচারার কি করতে পারে না, সে জানে না এটা সম্পর্কে, লেকচারারও এটা সম্পর্কে ভালো করে কোনো ইনফরমেশন প্রোভাইডও করে নাই, মানে এটা সম্পর্কে সে কম আকারে জানে। ওকে, Yeah, I hardly took any notes. It didn't seem worth it. Me neither. অলরাইট, তার মানে কি বলে গেছে, লেকচারার ইনফরমেশন দিয়েছে যেটা ভালো এক্সাম্পল দেয় নাই, মানে তথ্যটা হচ্ছে পুরোপুরি জানতে পারে নাই, মানে হচ্ছে তথ্যটা হচ্ছে ইনফরমেশনটা হচ্ছে অস্পষ্ট, ভেগ। তাহলে আমরা কি করবো এখন, এই এ নাম্বারটিকে এখানের মধ্যে অ্যান্সার নিয়ে আসবো। ওকে, এখন শুনেন পভার্টি কখন বলে। পভার্টি বলার পরে বাকি তিনটা থেকে কোনটাকে অ্যান্সার আপনাকে বলে যায়। We could focus on poverty. That's something that's a global problem. এটা একটা গ্লোবাল প্রবলেম। The trouble is, Dr. Lee was saying, that you have to be careful with some of the figures relating to poverty. তুমি কিছু কেয়ারফুল থাকবা পভার্টি সম্পর্কে, না, They're sometimes deliberately manipulated. এটা মাঝে মাঝে ম্যানিপুলেট করে। ম্যানিপুলেট করা মানে হচ্ছে আলটিমেটলি মানে হেরফের হয়, মানে লাইক স্টিমুলেটস করে, উল্টাপাল্টা হয়, চেঞ্জ হয়। এই জন্য তুমি কেয়ারফুল থাকবা পভার্টি সম্পর্কে কাজ করতে গেলে। You mean the information gets changed for political reasons? That sort of thing, yes. ইয়েস, তাহলে সে পদার পরে ছেলেটা বলতে, তাহলে এটা পলিটিক্যাল রিজনে কি এটা তথ্যগুলা পরিবর্তন হয়? সে বলছে ইয়েস, তোমার তথ্যগুলা কি হয়, ম্যানিপুলেট হয়। ওকে, যার কারণে কেয়ারফুল থাকবা, তথ্যগুলা পলিটিক্যাল রিজনে চেঞ্জ হয়। তাহলে কোনটা? এই নাম্বার না, দি ফ্যাক্ট অ্যাবাউট দিস মে নট বি রিলায়েবল, এটা রিলায়েবল না, বিশ্বাসযোগ্য না, কারণ এটা কি হয়ে যায়, বারবার চেঞ্জ হয়ে যায়। একজন আপনাকে বারবার টাকা দেওয়ার কথা বলে টাকা দেয় না, ততগুলা চেঞ্জ করে, তার মানে কি বিশ্বাসযোগ্য না, বিশ্বাসী না। তাহলে আপনি কি উত্তর দিবেন এখানের মধ্যে ই নাম্বার। ওকে, তাহলে আপনারা এখন পুরোটা শুনেন, শুনে শুনে ম্যাচ করেন 21 থেকে 25 পর্যন্ত কিভাবে কেমনে আপনাকে অ্যান্সার বলে গেছে। And geography, and see if we can narrow the topic down a bit to help us decide. Okay, so one aspect is population. That would be all about population density and migration and so on. Lots of facts and statistics. Maybe a bit boring? Yeah, but quite straightforward to find on the internet. Suppose so. How about health? I'd never thought about the links between that and geography until Professor Lee gave us that lecture on cholera. How in the 19th century, a physician used street plans and plans of water supplies to find the source of a cholera epidemic. Yes, fascinating, wasn't it?
Or we could do something more general, like economies. So how financial and commercial factors are linked to the physical environment? Yeah. I thought that had been taken off the syllabus for this year. Has it? I'm not sure, but it might be best to avoid it. Okay. Maybe we could do something on culture. We had that lecture about culture and geography last week. I didn't get much out of that. It was all so general, and the lecturer didn't give any useful examples. Yeah, I hardly took any notes. It didn't seem worth it. Me neither. We could focus on poverty. That's something that's a global problem. The trouble is, Dr. Lee was saying, that you have to be careful with some of the figures relating to poverty. They're sometimes deliberately manipulated. You mean the information gets changed for political reasons? That sort of thing, yes. Before you hear the rest of the discussion, you have some time to look at Perfect. questions আপনি 26. বাসার মধ্যে কি করবেন, সমাধান করার পরে যেগুলা পারবেন না এটাকে বারবার শুনবেন, শুনতে পারলে আপনি ল্যাঙ্গুয়েজটাকে ইমপ্রুভ করতে পারবেন। আর একটা কথা হচ্ছে মানে অডিওর মধ্যে কি বলে যায়, রাইট? এটা যদি আপনি না বুঝেন তাহলে আপনি যে কোনো কোয়েশ্চেন গুলোকে সমাধান করতে পারবেন না। এই জন্য প্রত্যেকদিন মিনিমাম আপনারা কি করবেন, 1 hour লিসনিং এর পডকাস্ট শুনবেন। ইউটিউবে গিয়ে আপনি সার্চ দিবেন যে লাইক ইংলিশ ইকোনমিক পডকাস্ট, এগুলা মিনিমাম 1 hour করে শুনেন প্রতিদিন, দেখবেন যে আপনি মোটামুটি 7 days পরে আপনার এমনিতেই আন্ডারস্ট্যান্ডিং লেভেল ইমপ্রুভ হয়ে যাবে। ঠিক আছে, এটা করেন, দেখবেন আন্ডারস্ট্যান্ডিং বাড়লে আপনার কাছে এগুলো মজা লাগবে। আন্ডারস্ট্যান্ডিং না বাড়লে আপনাকে আমি হাজারো নতুন নিয়ম শিখালে আপনি এগুলোকে ভালো করতে পারবেন না, কোনো টিচারই আপনাকে সমাধান করতে পারবে না। ঠিক আছে, কি করতে হবে, আন্ডারস্ট্যান্ডিং লেভেল বাড়াতে হবে। আচ্ছা, আসেন আমরা একটা পার্ট 2 থেকে আবার করি আরেকটা। এটা হচ্ছে আপনাদের টেস্ট 4 এর পার্ট 2। ওকে, কোয়েশ্চনে কি বলছে, হুইচ ইভেন্ট ইন দ্য হিস্ট্রি অফ ফুটবলের ইতিহাসে কোন ইভেন্টটা ইউকেতে অনুষ্ঠিত হয়েছিল অফ দ্য ফলোইং ইয়ার্স। তাহলে কোন ইয়ারে ফুটবলের হিস্ট্রি কোন বিষয়গুলো অনুষ্ঠিত হয়েছে এগুলো নিয়ে কথাবার্তা বলতেছে। এখানে বলছে হিস্ট্রি ইভেন্ট নিয়ে কথাবার্তা, এখানে বলছে সাল নিয়ে কথাবার্তা। এগুলো তো খুবই ইজি, আপনি জাস্ট সাল শুনবেন, শুনেই ম্যাচ করবেন যে কোন সাল বলে কোন আপনার হিস্ট্রির কথা বলে যায়, কোন হিস্ট্রির কথা আপনাকে বলে যায়। তাহলে আমরা পড়ি এবং পরে পরে বোঝার ট্রাই করি কোন অপশনের মধ্যে আমাদেরকে এখান থেকে তারা আলটিমেটলি কি বলে যাচ্ছে। অলরাইট, তাহলে প্রথমত একটু খেয়াল করেন, এখানে আপনাকে বলছে দি ইন্ট্রোডাকশন অফ পে ফর দ্য প্লেয়ার্স। না, আপনি আর কিছুই বুঝেন নাই, খালি এখানে পাইছেন যে বলা আছে পে করা মানে স্যালারি দেওয়া। তার মানে কি, প্লেয়ার্স এর স্যালারি দেওয়া শুরু করছিল, পে করা শুরু করছিল। রাইট, তাহলে আপনি শুনবেন কোন সাল বলার পরে বলে যে ওই সময় থেকে প্লেয়ারদেরকে আপনার বেতন দেওয়া শুরু করছিল ওই সময় থেকে। তাহলে আমরা জাস্ট এখানে কাকে খেয়াল করব, যে পে আর হচ্ছে প্লেয়ার্স। ওকে, তারপরে খেয়াল করেন বি নাম্বার, এ চেঞ্জ টু দ্য ডিজাইন অফ দ্য গোল, মানে গোলের ডিজাইন চেঞ্জ করছে। গোল তো বুঝেন, ওই যে বার থাকে না, বারের ভিতর দিয়ে ফুটবল ঢুকে, তো ওই গোলের ডিজাইন চেঞ্জ করছে। আচ্ছা, আগে হয়তো অন্য ডিজাইন ছিল। সি নাম্বার, দি ফার্স্ট ইউজ অফ লাইট ফর ম্যাচের জন্য লাইট ইউজ করা শুরু করছিল, বুঝে, ফ্ল্যাশ লাইট। ডি নাম্বার, দি ইন্ট্রোডাকশন অফ দ্য গোলকিপারের যাত্রা শুরু হয়েছিল, যে গোলের সামনে যিনি গোলকিপার থাকতো। ওকে, আচ্ছা। ই নাম্বার, দি ফার্স্ট ইন্টারন্যাশনাল ম্যাচ, প্রথম আন্তর্জাতিক ম্যাচ কখন শুরু হয়েছিল। এফ নাম্বার, 2 চেঞ্জেস ইন দ্য রুলস অফ দ্য গেমের 2টা নিয়মের পরিবর্তন করছে। ওকে, বা নেম শুরু করছে, আপনার রুলস শুরু করেছিল। জি নাম্বার, দি ইন্ট্রোডাকশন অফ ফি ফর স্পেক্টেটরস মানে হচ্ছে আপনার আমরা অডিয়েন্সরা, ভিউয়ার্সরা, তাহলে ভিউয়ার্সদের জন্য মানে ফি শুরু করছে, আপনি খেলা দেখতে হলে ফি দেওয়া লাগবে, টিকিট কাটা লাগবে। এইচ নাম্বার, অ্যান এগ্রিমেন্ট অফ দ্য লেন্থ অফ দ্য গেম, তাহলে গেমের লেন্থ নিয়ে এগ্রিমেন্ট করবে, কত সময় তারা গেম খেলবে, এটা নিয়ে তারা কি করবে, একমত পোষণ করবে। তাহলে আমরা অডিও আলটিমেটলি স্টার্ট করি এবং দেখি আমরা পারি কিনা। ওকে, টেস্ট 4 এর পার্ট 2, ওয়েট আ সেকেন্ড, অপেক্ষা করি। তাহলে আমরা ধরে রাখবো এখানে আপনার সাল কি বলছে, ইয়ার 1870, 1875, 1875, 74, 75, 77, 78, 80। আমরা খেয়াল করি 1870 কখন বলে। Now listen and answer questions 15 to 20. Now, the stadium you see today was built in 1989 as part of a 3-year redevelopment project,
While that project was going on, the team had to play its matches at the ground of another club. Apart from that, the club has been here on this site since 1870. 1870 শুনে ফেলছেন, তো আপনি রেডি হয়ে যান এখন। 1870 বলার পরে এখন এইখান থেকে কোনটার কথা বলে যায়। As some of you may know, that was the start of a really important decade in the history of football in this country. For example, 1870 was also the year that football teams started to include a player whose role it was to guard the goal. তাহলে কি করছে ওই সময়, একজন প্লেয়ারের রুলস মেক করছে, নিয়ম মেক করছে, যিনি কি করবে, গোলকে গার্ড দিবে। তাহলে গোলকে গার্ড দেয় যে উনি কে, গোলকিপার। তার মানে গোলকিপারের যাত্রা শুরু করছে। একটু আবার শুনেন কেমনে বলে এটা। Important decade in the history of football in this country. For example, 1870 was also the year that football teams started to include a player whose role it was to guard the goal. গুড। তাহলে কোনটার কথা বলে গেছে, গোলকিপার ইন্ট্রোডাকশন, যিনি গার্ড দিবে। তাহলে আমরা এখান থেকে ডি নাম্বারকে নিব অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এখন শুনি 1874 কখন বলে। It's hard to imagine what the game must have been like without someone in that position. মানে আপনাকে বলতেছে তুমি চিন্তা করো তো, যদি এরকম একটা পজিশনে কোনো মানুষ না থাকে তাহলে কেমন হইতো খেলাটা। তাহলে তো মেসি কি করতো, আপনার মাঠে একদম তার মাঠ থেকে আপনার শট দিয়ে গোল দিয়ে দিত, কারণ এখানে তো গোলকিপার নাই। এখন আমরা শুনি 74 এইখানে কি ঘটনা ঘটছে। Isn't it? In 1872 and 73, এটা আমাদের দরকার না, আমাদের লাগবে 74 এ কি ঘটনা ঘটছে। এখানে ধরে রাখেন 74 এ many other clubs were established, both here and abroad. And the following year, in 1874, 1874 আপনি রেডি হয়ে যান। আপনাকে কি বলে এখন কি হয়েছে ওই সময়। referees were allowed to send players off if they committed certain offences. রেফারি অ্যালাউ করছে, মানে কোন প্লেয়ারকে সে ইয়ে করতে পারে, আপনার যদি কোনো প্লেয়ার অফেন্স করে থাকে, অপরাধ করে, তখন সে কি করতে পারে, প্লেয়ারকে বাদ দিতে পারে, মানে কার্ড দেখাতে পারে হয়তো। And also এন্ড অলসো একটা জিনিসের নাম বলতে স্যার, একটা in that year, teams started having to swap ends at half time. মানে হাফ টাইমের পরে মাঠ বদল করতে পারে। তার মানে বলছে আপনাকে মাঠ বদলানো আর হচ্ছে কোনো অপরাধ করলে সে বের করে দিতে পারে। দুইটা কাজ করছে, দুইটা কাজ। টু চেঞ্জ দ্য রুলস অফ দ্য গেম, গেমে দুইটা নিয়মের প্রবর্তন করছে, তাই না? মাঠ পরিবর্তন করা, রেফারির নিয়ম। আচ্ছা এখন শুনি আমরা 1875। One fact I was interested to discover was that in early football games, the aim was for the scorer to get the ball between two flag posts. আগেকার দিনে কি করতে হইতো, দুইটা ফ্ল্যাগ পোস্টের ভিতর দিয়ে মানে গোল দিলে গোল হয়ে যেত। And later between sticks joined at the top with a piece of tape. তারপরে কি করছে, দুইটা আপনার ফ্ল্যাগে টেপ লাগিয়ে খেলা করতো আগে। In 1875, 1870 আমাদের মেইন কোয়েশ্চন। that tape was replaced with the solid crossbar that we're familiar with today. ওকে, তারা কি করছে, ক্রস বার ইন্ট্রোডাকশন করছে, যেটা বর্তমান দিনের মতো করে সেম। তাহলে আগে খেলতে হচ্ছে দুইটা ফ্ল্যাগ পোস্টের ভিতর দিয়ে, এখন কি করতেছে বর্তমান দিনে আপনার ক্রস বার মেক করছে, যেখান দিয়ে মানে কি হচ্ছে আপনার এই যে চেঞ্জ দ্য ডিজাইন অফ দ্য গোল, গোলের ডিজাইন চেঞ্জ করছে। আগে ফ্ল্যাগ পোস্টে খেলাইতো, এখন হচ্ছে ক্রস বার দিয়ে খেলে। 1877 saw the founding of further new clubs, and the history books tell us that in the same year, all the clubs decided to set a limit of 90 minutes for each match. 90 মিনিট প্রত্যেক ম্যাচে খেলবে, তারা সিদ্ধান্তে পৌঁছাইতে পারছে। তার মানে কি, এগ্রিমেন্ট লেন্থ অফ দ্য গেমের লেন্থ নিয়ে তারা এগ্রিমেন্ট বা একমত পোষণ করছে। দেন 1878 এইখানে তখন কি হয়েছে, কি ঘটনা ঘটছে? Before that, it was a more casual arrangement, and this sometimes caused huge arguments, and sometimes fights during matches, when one team called the end of the game and the other team wanted to play on to try and score a winning goal. By 1878, শুনে ফেললাম, এখন খেয়াল করি অপশনের মধ্যে এখানে কাকে নিয়ে কথাবার্তা বলে। the number of teams in the Football League increased again.
In addition, referees started using whistles and electric lamps were installed on certain pitches. রেফারি হুইসেলস ব্যবহার করা শুরু করছে আর হচ্ছে ইলেকট্রিক ল্যাম্পস বসাইছে। তাহলে এখানে হুইসেলস নিয়ে কোনো কথাবার্তা আছে? নাই। ইলেকট্রিক ল্যাম্প বসাইছে কোনটার সঙ্গে নেওয়া যায়? লাইট, নাই না? লাইট ম্যাচ, ফার্স্ট ইউজ লাইট ফর ম্যাচেস। এখন শুনি 1880 তখন কি ঘটনা ঘটছে? This was a significant change, as games could then be played in the evenings all year round. In 1880, clubs began to charge fans for admission to games. ফ্যান্সদের কাছ থেকে চার্জ নিচ্ছে, মানে টাকা নিচ্ছে, মানে ইন্ট্রোডাকশন অফ ফি ফর স্পেক্টেটরস। চেঞ্জ করে কিনা নেগেটিভ বলে দেখেন তো। Even though players were still amateurs and had other proper jobs. That's hard to imagine in the modern professional game, where top players earn significant sums of money from both playing and commercial activities. পারফেক্ট। তাহলে চেঞ্জ করে নাই, এটা শেষ। তাহলে আপনি একটু আবার শুনেন 15 থেকে 20 এবং শুনে শুনে ম্যাচ করেন কেমনে কোনটা আপনাকে এখান থেকে অ্যান্সার বলে গেছে। Look at questions 15 to 20. Now, the stadium you see today was built in 1989 as part of a 3-year redevelopment project. While that project was going on, the team had to play its matches at the ground of another club. Apart from that, the club has been here on this site since 1870. As some of you may know, that was the start of a really important decade in the history of football in this country. For example, 1870 was also the year that football teams started to include a player whose role it was to guard the goal. It's hard to imagine what the game must have been like without someone in that position, isn't it? In 1872 and 73, many other clubs were established, both here and abroad. And the following year, in 1874, referees were allowed to send players off if they committed certain offences. And also in that year, teams started having to swap ends at half-time. One fact I was interested to discover was that in early football games, the aim was for the scorer to get the ball between 2 flag posts, and later between sticks joined at the top with a piece of tape. In 1875, that tape was replaced with the solid crossbar that we're familiar with today. 1877 saw the founding of further new clubs, and the history books tell us that in the same year, all the clubs decided to set a limit of 90 minutes for each match. Before that, it was a more casual arrangement, and this sometimes caused huge arguments, and sometimes fights during matches, when one team called the end of the game and the other team wanted to play on to try and score a winning goal. By 1878, the number of teams in the Football League increased again. In addition, referees started using whistles and electric lamps were installed on certain pitches. This was a significant change, as games could then be played in the evenings all year round. In 1880, clubs began to charge fans for admission to games, even though players were still amateurs and had other proper jobs. That's hard to imagine in the modern professional game, where top players earn significant sums of money from both playing and commercial activities. That is the end of part 2. You now have 30 seconds to check your answers to part 2. ওকে, সো আসেন আমরা আরেকটা সমাধান করি। আচ্ছা, তাহলে খেয়াল করেন এইখানে আপনাকে কোয়েশ্চেনে বলতেছে যে হোয়াট কমেন্ট ইজ মেড অ্যাবাউট দ্য প্রোগ্রাম ফর ইচ অফ দ্য ফলোইং শো। নিচে কিছু শো এর কথা উল্লেখ করছে, এই শো গুলাকে নিয়ে আপনার কিছু মন্তব্য এখানে লেখা আছে, এগুলো ম্যাচ করতে হবে। ওকে, আচ্ছা, তাহলে এখানে কি বলছে, কিছু শো প্রোগ্রামের নাম যে রুই ব্ল্যাশ। আচ্ছা, একটা আমরা অপশনগুলোকে আগে পড়ে ফেলি।
বলছে দি অরিজিন ইজ সামওয়াট কন্ট্রোভার্সিয়াল, মানে অরিজিন মানে কি, মূল বিষয়টা, ওকে, এনশিয়েন্ট বিষয়টা। তাহলে মূল বিষয়টা নিয়ে কন্ট্রোভার্সিয়াল রয়েছে, কিছু মানুষ বিশ্বাস করে এটা, কিছু মানুষ বিশ্বাস করে অন্যটা, এরকম বলা যেতে পারে। বি নাম্বার বলছে ইট হিস্ট্রিক্যালি সিগনিফিকেন্ট ফর এ কান্ট্রি, কোন একটা বিষয় বলে যেটা হচ্ছে ঐতিহাসিকভাবে খুব বেশি গুরুত্বপূর্ণ একটা কান্ট্রি, কোন একটা দেশের জন্য, ওকে। তারপরে ইট ওয়াজ ইফেক্টিভ অ্যাট অ্যাট্রাক্টিং অডিয়েন্স, অডিয়েন্স অ্যাট্রাক্টিং করার বিষয়ে কোনো একটা ইফেক্টিভ কথাবার্তা বলা যেতে পারে। বি নাম্বার ইট ইনক্লুডেড আর রিসেন্ট, কোনো রিসেন্ট প্রজেক্ট ইনক্লুড করা নিয়ে কথাবার্তা বলা যেতে পারে। ইট কন্টেন্স ইনসাইটস দ্য শ এর ইনসাইটস এর মধ্যে রয়েছে। ইনসাইটস বলতে কি, এ টু জেড, কেমনে কি করা হয় কেমনে না, এ টু জেড এভরিথিং শ এর মধ্যে কন্টেন্টস রয়েছে। এফ নাম্বার ইট রিজেম্বল এট আর্ট, এটা আর্ট ওয়ার্কের রিজেম্বল নিয়ে কথাবার্তা বলা যাবে, লুক লাইক, কিরকম দেখতে এটা, ওকে। তাহলে আমরা অডিও স্টার্ট করি, আসেন। Sheet of paper folded to create more than one 5 years only for 30. 27 to 30. আচ্ছা, অডিও একটু স্লো, কারণ এখানে অডিও আর বাড়ে না, এতটুকুই হলেই হবে। একটু মনোযোগ দিন, হেডফোন কানে লাগান, তাহলে ভালো হবে। প্রথমত আমরা শুনি রুই ব্ল্যাশ কখন বলে। I've got some pictures of programs we could include on the slides for our presentation. I found a couple too, Maya. Let's go through and see what we think. This is an old one for a play called Ruy Blas. শুনতে পারলাম রুই ব্ল্যাশ। এখন আমরা খেয়াল করি রুই ব্ল্যাশ নিয়ে এখান থেকে আপনাদেরকে কোন অপশনের কথাবার্তা বলে যায়। Never heard of that. But the program looks very decorative. Good enough to put in a frame on the wall. The images are just beautiful. Finn, what did you find? তাহলে সে উত্তর বলে গেছে। তাহলে একটু আমরা ব্যাংকে ব্যাংকে বুঝাই কেমনে আপনাকে কি বলছে এখানের মধ্যে, অনেকে ধরে ফেলবেন অ্যান্সার অলরেডি। Decorative? Good enough to put in a frame on the wall. বলছে কি এটা এনাফ, একটা ফ্রেমে ওয়ালে রাখবে এটা। The images are just beautiful. ইমেজটা অনেক বিউটিফুল। Finn, what did you find? তাহলে ইমেজটা বিউটিফুল, যেটা ফ্রেমের কে ওয়ালে টাঙানো যাবে, এটা কোনটা নিয়ে কথাবার্তা? পিকচার বিউটিফুল, আর্ট ওয়ার্ক নেওয়া যায় পিকচারের সাথে, এফ নাম্বার নিয়ে দিলে উত্তরটা কমপ্লিট। এরপরে শুনি ম্যান অফ লা ম্যানচা। I've got some pages from a program for Man of La Mancha. শুনলেন, এখন দেখেন ম্যান অফ লা ম্যানচা এখানে কাকে বলে যায়। I thought this was a good program to show, not because of the pictures, but because it contains articles written by members of the theatre company. So we can learn how the production was created and the thoughts and feelings of the cast. Good. গুড। আমি ব্যাংকে ব্যাংকে বুঝাই দিই কি বলছে আপনাকে এখানের মধ্যে। Written by members of the theatre company. So we can learn how the production was created. আচ্ছা, আর একটু সামনের দিকে নেই। Contains articles written by members of the theatre company. I thought this was a good program to show, not because of the pictures, but শুধু because it পিকচারের, contains articles written by আচ্ছা একটু আবার সামনে নেই। of the pictures, শুধুমাত্র পিকচারের জন্য না, but because it contains articles ইট কন্টেইনস এর মধ্যে কি কি রয়েছে? কন্টেইনস আর্টিকেলস written by members of the theatre company. থিয়েটার কোম্পানির মানুষরা আর্টিকেল লিখেছে, এটা কন্টেইনস আছে এখানের মধ্যে। So we can learn how the production was created তুমি শিখবা কিভাবে প্রোডাকশন ক্রিয়েট করা হয় and the thoughts and feelings of the cast. এবং থটস এবং ফিলিংস নিয়ে। তার মানে কি বলছে, এটার মধ্যে অনেক বিষয় আছে, কন্টেন্টস আছে, কি কন্টেন্টস রয়েছে, কিভাবে মানুষ এগুলাকে লিখে, তারপর হচ্ছে প্রোডাকশন নিয়ে, আর হচ্ছে ফিলিংস নিয়ে, মানে অনেকগুলো বিষয় কন্টেন্টস আছে। মানে কি, ইট কন্টেন ইনসাইটস ইনটু দ্য শো। তো এখানে দিব হচ্ছে উত্তর আমরা ই নাম্বার, এটার মধ্যে কি কি কন্টেন্টস আছে এগুলো নিয়ে কথাবার্তা বলে গেছে। 29 নাম্বারটা একটু করেন, ট্র্যাজেডি অফ জেন শোর। Good. I've got a copy of a program that's now in a museum. It's for the tragedy of Jane Shaw. গুড। তাহলে শুনেন, এটা নিজে নিজে করেন, ধরতে পারেন কিনা দেখেন। And it's said to be the earliest surviving document to have been printed on Australia's first printing press. Fantastic! Another ফ্যান্টাস্টিক program to বলে গেছে অ্যান্সার। তাহলে শুনি ব্যাংকে ব্যাংকে বলি কি বলছে অ্যান্সার। and it's said to be the earliest surviving document. আর্লিয়েস্ট সার্ভাইভিং ডকুমেন্টস, আর্লিয়েস্ট মানে কি আগেকার দিনের একটা টিকে থাকা তথ্য ডকুমেন্ট, To have been printed on Australia's first printing press. অস্ট্রেলিয়ার প্রথম প্রিন্টিং প্রেসে এটা আপনার প্রিন্ট হয়েছিল। তাহলে একটা আর্লিয়েস্ট ডকুমেন্ট অস্ট্রেলিয়ার প্রিন্টিং প্রেসে প্রিন্ট হয়েছিল, এটা মানে কি হিস্ট্রিক্যালি ইম্পর্টেন্ট ফর আ কান্ট্রি, এটা দেশের ঐতিহাসিক গুরুত্বপূর্ণ জিনিস, এটা আর্লিয়েস্ট সার্ভাইভিং ডকুমেন্টস এটা।
30 নাম্বারটা ধরেন, সেলার্স ফেস্টিভ্যাল কখন বলে? Fantastic! Another program to talk about is for the Sailors Festival. শুনতে পারলাম, সেলার্স ফেস্টিভ্যাল। It comes from the British Library's digitised collection of programs that হুম, was started a few years ago. যেটা স্টার্ট হয়েছে ফিউ ইয়ার্স এগোতে, মানে কি যেটা একটা রিসেন্ট প্রজেক্ট। এই তো শেষ। তাহলে এই হচ্ছে আপনাদের লিসনিং এর ম্যাচিং কোয়েশ্চেন। আপনারা বাসার মধ্যে এইভাবে সমাধান করেন। প্রথমত হচ্ছে আপনারা অপশনগুলা দেখার পরে আন্ডারস্ট্যান্ডিংটা বাড়ান এবং সবগুলোকে কিওয়ার্ডস মনে রাখবেন না, শুধু কন্ট্রোভার্সিয়াল, অ্যাট্রাক্টিং অডিয়েন্স, সিগনিফিকেন্ট ফর আ কান্ট্রি, রিসেন্ট প্রজেক্ট, হ্যাঁ, এন্ড আর্টওয়ার্ক, এগুলো মনে রাখবেন। এবং আপনি মোটামুটি 2 থেকে 3টা বই এভাবে একটু কাটাকাটি করেন, একটু আপনি কোয়েশ্চেন দেখে বোঝার ট্রাই করেন, কি বলে চেঞ্জ করতে পারে এগুলো একটু বোঝার ট্রাই করেন। না হলে আপনি চ্যাট জিপিটির হেল্প নেন, চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেন কন্ট্রোভার্সিয়ালকে না বলে আর কি কি বলতে পারে, ওকে, অ্যাট্রাক্টিং কে না বলে আর কি বলতে পারে, রিসেন্ট প্রজেক্ট না বলে কি বলতে পারে, তাই না, আর্টওয়ার্ক না বলে কি বলতে পারে। চ্যাট জিপিটির কাছ থেকে হেল্প নেন, তাও আপনাকে অনেক বেশি হেল্প করবে। মোটামুটি আপনি যদি মনোযোগ সহকারে 2 থেকে 3টা বইকে সমাধান করে দেখবেন যে ইনশাআল্লাহ আপনার লিসনিং এর ম্যাচিং এর আন্ডারস্ট্যান্ডিং আপনার আগের থেকে অনেক বেশি এখানে বেড়ে যাবে। ঠিক আছে, সবকিছুর মূলে হচ্ছে আপনাকে পড়াশোনা করতে হবে। পড়াশোনা করলে রেগুলারলি দেখবেন ইনশাআল্লাহ লিসনিং এর ম্যাচিং আপনাকে সমাধান এমনিতেই হয়ে যাবে। আপনাদের যেগুলো সমাধানের নিয়ম শিখালাম এগুলাকে আপনারা খেয়াল রাখবেন এবং এই অনুযায়ী আপনারা লিসনিং এর ম্যাচিং গুলাকে সমাধান করে যাবেন।